শুধু দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। দীর্ঘ 2 বছর পর কাল বসছে সংসদ অধিবেশন। প্রথম অধিবেশনের সভাপতি, স্পিকার, ডেপুটি স্পিকার কে হবেন সে বিষয়ে বিধি মোতাবেক আহ্বান করবেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পিকার, ডেপুটি স্পিকার স্পিকারকে বিধি মোতাবেক শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর আবারও অধিবেশন বসবে, সেই অধিবেশনে সুপ্রস্তাব আসবে, সেগুলোর উপর আলোচনা হবে। পরবর্তীতে জাতীয় সংসদে অর্ডিন্যান্স 133টি উত্থাপন করবেন আইনমন্ত্রী। এরপর ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন, অর্থাৎ ক্ষমতাসীনদের পক্ষ থেকে। তবে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াত ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছিল বিএনপি। সে প্রস্তাব নাকচ করে দিয়েছে জামায়াত। দলের পক্ষ থেকে বলা হয়, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত জানাবে জামায়াত। সংসদে রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে জামায়াতের পক্ষ থেকে আরও বলা হয়, সংসদে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বক্তব্য দেওয়ার অধিকার নেই। বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপি কি কারণে এই কাজটি করছে তা বোধগম্য নয়। সব মিলিয়ে কালকের সংসদ অধিবেশন কেমন হবে তা দেখার অপেক্ষায় পুরো জাতি, কারণ দীর্ঘদিন পরে সেই প্রাণবন্ত রাজের প্রাণ চাঞ্চল্যে ফিরবে সংসদ ভবনে। সেই মুহূর্তগুলো দেখবার অপেক্ষায় রয়েছে আমরা সবাই। দর্শক, আমরা সেই কারণে আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি প্রসঙ্গ, অর্থাৎ রাষ্ট্রপতির ভাষণ। বিশেষ করে সংসদে আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা ও শিক্ষক। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ডানে আছেন সৈয়দ আব্দুল আজিজ, শিক্ষাবিদ ও রাজনীতি বিশ্লেষক। সৈয়দ আব্দুল আজিজ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন। আমরা আশা করি আপনারাও শেষ পর্যন্ত আমাদের এই আলোচনায় যুক্ত থাকবেন, সেই প্রত্যাশা রেখে আলোচনা যুক্ত চাই। মোশাররফ আহমেদ ঠাকুর, এই বক্তব্য দিয়ে শুরু করতে চাই। যদি বলি, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিরোধী দলীয় সংসদ উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংসদে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বক্তব্য দেওয়ার কোনো অধিকার নেই। এই বক্তব্যটাকে আপনি কীভাবে দেখছেন, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সংবিধান অনুসারেই রাষ্ট্রপতি বক্তব্য দিতে পারেন? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা ও বিজ্ঞ আলোচক। দেখুন যে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হয়। তো সেখানে আমাদের প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর ইউনূস যে শপথনামাটি পাঠ করেন, এটি সংবিধানের 148(3) বর্ণিত যে শপথ, যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার যে শপথনামাটা লিখিত আছে, ওই শপথটা তিনি পাঠ করেন এবং ওই শপথনামায় উল্লেখ আছে তিনি সংবিধান রক্ষণ সমর্থন করবেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি যে, এবং রাষ্ট্রপতির কাছ থেকে এই উপদেষ্টা ডক্টর ইউনূস এবং তার প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা যে শপথ নিলেন, ওই শপথ করানোর অধিকার কি রাষ্ট্রপতির ছিল? রাষ্ট্রপতির যদি ওই শপথ করানোর অধিকার থেকে থাকে, তাহলে সুপ্রিম কোর্টের একটা রেফারেন্ডাম ছিল, রেফারেন্স ছিল। তো সুপ্রিম কোর্টের রেফারেন্স আমি বড় করলাম না, সুপ্রিম কোর্টের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স নিয়ে সিদ্ধান্ত নিয়ে তিনি এই সরকারটি গঠন করেন এবং ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা, তার ক্যাবিনেটের, এরা সবাই 106 অনুচ্ছেদ অনুযায়ী সেদিন শপথ নিয়েছেন এবং আমরা ওই সরকার আয়োজন করেছে, ওই সরকার নির্বাচন কমিশন গঠন করেছে, নির্বাচন কমিশন এইটা আয়োজন করেছে এবং এর অধীনে এরা সবাই এমপি নির্বাচিত হয়েছেন। ওকে, তাহলে এই কতদিনের মধ্যে নির্বাচন করবেন এরকম কোনো কিছু নির্ধারিত ছিল? হ্যাঁ, কতদিনের মধ্যে এটা নির্ধারিত ছিল না,
এই জন্য বিএনপিকে অনেক কিছু ছাড় দিতে হয়েছে, যাতে ডক্টর ইউনূস শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তার সবগুলো কার্ড খেলেছেন, যে তার সরকারকে প্রলম্বিত করার জন্য এটা উনি খেলেছেন। এখন ডক্টর আমাদের বলবেন যে আমাদের প্রধানমন্ত্রী কেন বলেন না, মন্ত্রীরা কেন বলেন না, আমরা বলছি কেন? তো আমি এবং আমার গার্জিয়ান তো এক কথা না। আমি ওইটা লাস্ট রিসোর্ট হচ্ছে যে প্রধানমন্ত্রী, উনি এই সব ক্ষেত্রে জাতীয় ঐক্যের প্রশ্নে এগুলো হয়তো অনেক কিছুই বলেন না, কিন্তু আমার তো বলতে পাতা নাই উত্তরটা। না, আপনি যে বলছেন প্রলম্বিত করার চেষ্টা করেছে, তিনি তো যেই তারিখে বলেছেন সেই তারিখে নির্বাচন হয়েছে, তার দেওয়া যিনি যদি প্রতিশ্রুতি বলি, সে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন তো হয়েছে, উনি তো এখান থেকে সরে আসেন। আপনি এই যে 2025-এর 13ই জুনের আগ পর্যন্ত ওনার কাছ থেকে কোনো ডেটই আদায় করা যায়নি, এবং সেইটা যদি আপনি আমাকে ওই প্রেক্ষাপটটা বলতে বলেন, ওনার ফ্রান্স থেকে একজন পীর আছেন আল্লামা পিনাকি ভট্টাচার্য, উনি বলতেন, ও মির্জা ভাই, আপনারা না ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করবেন, নামেন তো দেখি, বিএনপির নেতাকর্মীরা পিটাইয়ে ঘরে উঠাই দিয়ে আসবে। তারপর যখন দেখছে ইশরাকের ডাকে মিন্টু রোড অচল, বেইলি রোড অচল, মৎস্য ভবন অঞ্চল অচল, তখন উনি দৌড়াইয়া চলে গেছেন লন্ডন তার সাথে মিটিং করে এসে মিটিং করে বলেছেন যে ফেব্রুয়ারি মাসে, তাও ফেব্রুয়ারি মাসে আপনি দেখবেন যে জামায়াতের যে ওয়ান অফ দি স্কলার যে মুফতি ইব্রাহিম, তিনি বলেছেন কোন ফেব্রুয়ারি মাসে হবে নির্বাচন এটা আমরা ঠিক করে দেব, 26, 27, 28 না 29 এটা ঠিক করে দেব। শুনেছেন, ভাইরাল এগুলো আছে। তো যাই আমরা সেটা যে আমরা একটা নির্বাচন, আমি কি এভাবে ধরে নিতে পারি আন্দোলনের ভয়ে নির্বাচন দিয়েছে? নির্বাচন না, ওনাকে আন্দোলন করতে হবে না, ইশরাক বলেছেন অচল করে দেওয়া যায়। জি, বিএনপি চাইলে 24 ঘন্টার মধ্যে তার গভর্নমেন্ট পড়ে যাবে, এই অবস্থাই ছিল। তো সেইখানে আমি আপনাকে বলছি যে কিন্তু আমরা চাইছিলাম যে তার পতন না হয়ে তার মাধ্যমে একটা নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে তার সরকারের এক্সিট হোক। তো এখন আমি আপনাকে বলছি যে আপনার শেষ রাষ্ট্রপতির ভাষণটা, রাষ্ট্রপতির ভাষণ যদি ওই গভর্নমেন্টের সবাই শপথ নেওয়াটা যদি রাষ্ট্রপতির ভাষণের রাষ্ট্রপতির শপথ গ্রহণটা বৈধ হয়ে থাকে, তাহলে পার্লামেন্টে তিনি ভাষণ দিবেন। রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান, রাষ্ট্রপতিটা কোনো ব্যক্তি না। আমরা হাইকোর্টে এমন অনেক উকিল আছেন, এমন লয়ার ছিলেন যাদের জুনিয়রদেরকে পুত্রবৎ স্নেহ করতেন, তারা মোজা পর্যন্ত পরিয়ে দিয়েছেন, জুতা পরিয়ে দিয়েছেন। তারা যখন বিচারপতি হয়েছেন হাইকোর্টে, ওরা গিয়ে বলছেন মাই লর্ড, তো এটা কি তার ওই পুত্রসম যে ছিল, জুনিয়র ছিল, এটা কি তাকে বলেছেন না তিনি আদালতকে বলেছেন, কোর্টকে বলেছেন। এবং কোর্টের সাথে সম্বন্ধে কোর্ট অপসারিত না হওয়া পর্যন্ত, কোনো বিচারপতি অপসারিত না হওয়া পর্যন্ত তিনি যখনই বেঞ্চে বসবেন, আমি বারে থাকলে তাকে আমি মাই লর্ড বলবো। জি, রাষ্ট্রপতির বিষয়টা যদি আমি বলি, জামাতের পক্ষটা কি বলে, অধিকার নাই বলছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বিষয়টা না, কোনো অধিকার নাই, কেন অধিকার নাই বলছেন না? উনি জিজ্ঞেস করেন যে সরকারটা গঠিত হয়েছিল, এই সরকারটা তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে শপথ নেওয়া হয়েছে। তো সেই সরকার অধীনে যদি নির্বাচন আয়োজনের অধিকার থাকে, তাহলে শাহাবুদ্দিনের এখন ভাষণ দেওয়ার অধিকার আছে। জি, ধন্যবাদ। একটু সৈয়দ আব্দুল আজিজ, কিসের ভিত্তিতে জামায়াত বলছে রাষ্ট্রপতি সংসদে অধিবেশনে ভাষণ দেওয়ার অধিকার নেই? তাদের কাছে কি এমন তথ্য আছে বা সাংবিধানিক কি তথ্য আছে যে তারা বলছেন, এমন একটি কথা বলছে যে রাষ্ট্রপতি যার মাধ্যমে যার বিভিন্ন অধ্যাদেশের মাধ্যমে গণভোট হয়েছে, নির্বাচন হয়েছে, সেই রাষ্ট্রপতি কেন ভাষণ দিতে পারবে না? ধন্যবাদ আপনাকে, আপনার সঙ্গে দর্শক শ্রোতাকে এবং আমার সহ আলোচকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আপনার প্রশ্নে আসি। এটা তো জামাতের পক্ষে সংসদীয় দলের উপনেতা হিসেবে উনি ওনার বক্তব্য দিয়েছেন, এটার ব্যাখ্যা ওনার কাছে আছে। আমার বক্তব্যটা একজন নাগরিক হিসাবে বা রাজনীতিকে যতটুকু পর্যবেক্ষণ করি সেই হিসাবে আমি আমার বক্তব্যটা বলব।
আমি মনে করি যে এখানে রাজনীতির যে প্রধান দুটি পক্ষ এখন গণতান্ত্রিক রাজনীতিতে সরকারি দল এবং বিরোধী দল, এই দুটোর জুলাই বিপ্লব বা জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করেই তো এই সরকারটা আসছে। এই সরকার তো স্বাভাবিক সরকার। এই নির্বাচনটা তো আমি যদি একেবারে সরকারের অরিজিনটা ধরি, এটা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু ক্ষমতার পালাবদলটি ঘটেনি। মাঝখানে কিন্তু একটা ঘটনা ঘটেছে। আমরা যদি ওই ঘটনাটাকে বাদ দিয়ে যদি আমরা হিসাব মিলাতে চাই, হিসাব মিলবে না। কারণ 2024 সালের 5ই আগস্টের পর থেকে যে ঘটনা প্রবাহগুলো ঘটেছে, কোনোটাই সংবিধান ধরে ধরে ঘটেনি। সংবিধান অনেক সময় জনগণের অভিমতের অভিপ্রায়ের আলোকে সংবিধান পরিবর্তিত হয়। সুতরাং আমরা আজকের যে ঘটনা, এখনও কিন্তু তার অভিঘাতগুলো আমরা বয়ে চলছি। এটা থিতু হতে সময় লাগবে, একটা রূপান্তর প্রক্রিয়ার মধ্যে আছে। জুলাই গণ অভ্যুত্থান বা বিপ্লব বিভিন্নভাবে এটার অভিধা আছে। সংবিধানের বাইরে কি হয়েছে? সংবিধানের অনুযায়ী নির্বাচন হয়েছে। রাষ্ট্রপতিকে যদি আপনি যদি বলেন একটা প্রতীকী, এটা একটা ইনস্টিটিউশন, তাহলে আমি তো ঠাকুর ভাইয়ের সঙ্গে আমি একমত হব যে হ্যাঁ, এটা প্রতিষ্ঠান, এটা তো ব্যক্তি না। কিন্তু অনেক সময় ব্যক্তিও কিন্তু প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করে। এই রাষ্ট্রপতিকে নিয়ে কিন্তু অনেক আলোচনা আরও বাকি আছে। এই রাষ্ট্রপতিকে নিয়ে এটা জানেন যে জুলাই অভ্যুত্থানের পরে কিন্তু রাষ্ট্রপতি নিয়ে তো আন্দোলন হয়েছে, বঙ্গভবনের দিকে মার্চ হয়েছে, এটার একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে পলিটিক্যাল। বিএনপি, এবং এটা সত্য কথা, ফ্যাক্ট হচ্ছে যে বিএনপির কারণেই কিন্তু আজকে রাষ্ট্রপতির জায়গায় আছেন। বিএনপি কিন্তু এই জায়গাটাতে এখানে প্রোটেকশন দিয়েছে। আবার যারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী, অসুবিধাটা কি হয়েছে? অসুবিধা কিন্তু এখানে আছে, এবং এটাতে অনেকগুলো অসুবিধা আছে। আমার মনে হয় সামনে সেই আলোচনাগুলো আসবে। আমার জায়গা থেকে যে ওই যে বললাম প্রতীকী, রাষ্ট্রপতি শুধু রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতি মাঝখানে বেশ কিছু বক্তব্য দিয়েছেন। কালের কণ্ঠ পত্রিকায় কিন্তু একটা সাক্ষাৎকার দিয়েছেন। রাষ্ট্রপতির কণ্ঠটা কিন্তু এখন উচ্চকিত হয়েছে। আজকে ঠাকুর ভাই কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলছেন, কিন্তু আজকে সরকার তো ডক্টর ইউনূসের হাত ধরে। এই ট্রানজিশনটা কে নিয়ে আসছে? আজকে বিএনপিতে সরকারে আওয়ামী লীগকে কি ক্ষমতার থেকে বিএনপি রাজনৈতিক আন্দোলন করে পতন ঘটায় কি আজকে বিএনপি ক্ষমতায়? মাঝখানে তো একটা গণ অভ্যুত্থান ঘটেছে। গণ অভ্যুত্থানের পদবে একটা ইন্টারিম গভর্নমেন্ট আসছে। সেই গভর্নমেন্টের এই ট্রানজিশনের তো ডক্টর ইউনূস ছাড়া বিকল্প কে ছিল? বিএনপিকে জিজ্ঞাসা করি, আমরা বিএনপিকে জিজ্ঞাসা করি ডক্টর ইউনূস ছাড়া আর কে ছিলেন এই মহাশূন্যতাকে পার করে নিয়ে আসা? বিএনপির একটা জায়গায় তো প্রথম থেকে সমস্যা আছে। মানে আপনার গণঅভ্যুত্থানের পরেই তো বিএনপি তো দাবি করেছিল 90 দিনের মধ্যে নির্বাচন। ওটা সাংবিধানিক ধারা ছিল। এটা সাংবিধানিক ধারা না, আপনার যে গভর্নমেন্ট তৈরি হয়েছে এটা তো সাংবিধানিক। আমি একই কথা বলছি, এবং শুধু আপনার এখানে না, আমার ধারণা আপনার এখানেও অতীতে এবং পরবর্তীতে যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা না সাংবিধানিক না বিপ্লবী, এটা তো সংকট। এই সংকটের এই সংকটের দায়িত্ব সকল রাজনৈতিক দলের। পতনের বা সরকার দায়িত্ব হস্তান্তরের বিএনপি যদি ডক্টর ইউনূসের জন্য ব্যক্ত করুক আর অব্যক্ত করুক, যদি সমালোচনা করতে চায়, তাহলে ওই ডাল বেয়েই তো বিএনপি এই জায়গায় আসছে। তার মানে তো নিজের ডালকে সে নিজে কাটবে। বিএনপি কি সেটা পারবে? সেটা পারবে না। রাষ্ট্রপতির জায়গায় আসি, আমি আমার কথা বলছি, রাষ্ট্রপতিকে নিয়ে অনেক বক্তব্য আসবে সামনে, যেহেতু উনি নিজেই কিন্তু প্যান্ডোরার বাক্সটা ওপেন করেছেন। আপনি ওনার প্রোফাইলে দেখবেন তো ওনার পিতার নাম আছে। ওনাকে কোণঠাসা করে রাখা হয়েছে? না, ওনার পিতার নাম, উনি তো পাবনার মানুষ, তো ওনার কথা তো আসবে। ওনার প্রোফাইল বের হবে, উনি কোথা থেকে আসছেন, ওনার কি পুরো জীবন বৃত্তান্ত কি উনি প্রকাশ করার সামর্থ্য রাখেন জাতির সামনে? উনি রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি হিসাবে ওনাকে আমরা আমন্ত্রণ জানাই, ওনার পূর্বপুরুষের ইতিহাসটা আনুক। দ্বিতীয়ত, উনি যে বলেন যে উনি 75 আগস্টের পরে রাজনৈতিক কারণে উনি জেলে গিয়েছেন, এখনো জেলখানার সুপারিনটেন্ডেন্টরা আছে পাবনার। উনি এই কথাগুলো, এই তথ্যগুলো ঠিক নয়। রাষ্ট্রের একজন প্রধানতম ব্যক্তি, সম্মানের ব্যক্তি, আওয়ামী লীগ যতগুলো কাজ করেছে তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে সকল প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগ ধ্বংস করেছে, এবং তার শেষ প্রতীক হচ্ছে এই রাষ্ট্রপতি। সুতরাং রাষ্ট্রপতির বিরুদ্ধে আপনি যদি এই গ্রামাটিক্যালি ব্যাকরণসম্মত উপায়ে যদি আমরা এটাকে যদি অ্যাড্রেস করতে চাই, ভাই, এটা হবে না। এটা নিয়ে কথা থাকবে, শুধু রাষ্ট্রপতি চলে গেলেও কথা আসবে। এই রাষ্ট্রপতি কিন্তু বাংলাদেশের বিগত 54 বছরের পচে দেওয়া রাজনীতির একটা প্রতীক, এই রাষ্ট্রপতি।
এই রাষ্ট্রপতিকে নিয়ে আরও ভবিষ্যতে আলোচনা হবে। বিএনপি রাষ্ট্রপতি রাখতে চাচ্ছেন কেন? আপনার কি মনে হয়? বিএনপির এ ব্যাপারে আমি মনে করি কোনো অস্পষ্টতা নাই। বিএনপি তার ব্যাখ্যার সাথে আমি কিন্তু একমত। আমি কিন্তু বিরোধী দলের এই ব্যাখ্যার সাথে একমত, ওটার সাথে একমত। কেন একমত? বিএনপির একটা যুক্তি ছিল যে আমরা যদি রাষ্ট্রের সাংবিধানিক সব প্রতিষ্ঠানগুলোকেই যদি মানে সরিয়ে দিয়ে যায় তাহলে একটা শূন্যতা তৈরি হবে। এটা কিন্তু এটা ডাইলামা, এটা আমরা বলি যে আপনি কোন পক্ষে যাবেন। এমন কিছু ঘটনা ঘটে যায় যখন আপনি কোনোটাই কিন্তু অ্যাবসোলুট রাইট অ্যাবসোলুট রং বলে থাকে না, মাঝখানে একটা জায়গা থেকে যায়। তো বিএনপি এবং তৎকালীন যে বিতর্কটা ছিল এটা কিন্তু ওই রকম জায়গায় একটা আমরা পৌঁছেছিলাম। কিন্তু আজকে আপনি বলেন সংবিধানের কি কোন অপশনে যে কিন্তু নির্বাচন কমিশনারের কাছ থেকে শপথ নিলেন? কেন বিএনপি আপনার শামসুল হক টুকুর কাছ থেকে তাকে প্যারোলে নিয়ে এসে দিলেন না? কেন দিলেন না? কেন কি শারমিন চৌধুরী কি মারা গিয়েছেন? কেন নিয়ে আসা দেন? অনেক কিছুই তো প্রকাশ হচ্ছে। তাহলে সবকিছু যে সংবিধান সম্মত উপায়ে যে হচ্ছে তা কিন্তু নয়। জি, একটু যেতে চাই মোশাররফ আহমদ ঠাকুর। বিএনপির পক্ষ থেকে জামায়াতকে ডেপুটি স্পিকার দেওয়ার একটা মৌখিক প্রস্তাব করেছে এবং জামায়াত আজকে পরিষ্কার বলে দিয়েছে তারা ডেপুটি স্পিকার পদটা নেবেন না যদি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি সুরাহা না হয়, সমাধান না হয়। বিএনপি কি কোনো সমস্যায় পড়বেন কিনা ডেপুটি স্পিকার জামাত যদি না নেয়? না, আমি মনে করি না। এটা জামাত যদি ডেপুটি স্পিকার দেওয়াটা বিএনপির জন্য বদান্যতা উদারতা এটা মনে করেন কিনা? তাও না, কারণ জুলাই সনদের এইটা একটি প্রস্তাবনা যে অপোজিশনকে একটি ডেপুটি স্পিকার দেওয়া। তো জুলাই সনদ তো এখনো বাস্তবায়ন হয় নাই। জুলাই সনদ পার্লামেন্টে এখনো উঠে নাই। জুলাই সনদ পার্লামেন্টে পাশ করার আগে এটা কোনো বাধ্যবাধকতা নাই। তো সেই ক্ষেত্রে বিএনপি যেহেতু জুলাই সনদের নোট অফ ডিসেন্ট সহ যেভাবে জুলাই সনদ বিএনপি পাশ করে সই করেছে ঠিক সেইভাবেই জুলাই সনদের প্রতিটা অক্ষর বিএনপি পালন করতে সম্মত। তার সাথে রয়েছে নোট অফ ডিসেন্ট সহ, এবং তার সাথে রয়েছে তার নিজস্ব ইস্তেহার ৩১ দফা। এইগুলো তো সে মানবে। তার 2/3 মেজরিটির কারণে সে এইগুলাকে স্ম্যাশ ডাউন করে দেওয়ার পক্ষে নাই। এখন আসুন যে আপনি যেটা বলেছেন এখানে যে ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার জন্য বিএনপি দাবি করেছিল, কথা সত্য। ৯০ দিনের মধ্যে নির্বাচন করলে আজকে নেপালে যে অবস্থা হয়েছে, যে আন্দোলনের যারা শক্তি সামনের পোস্টার বয় যারা ছিল, এরা পোস্টার গার্ল যারা ছিল, এরা সবাই এই পার্লামেন্টে আসতো। আর ১.৫ বছর সময় নেওয়ার কারণে বিএনপি চেয়েছিল না, বিএনপি চেয়েছে ওই সময়, বিএনপি চেয়েছে তার এইটা ছিল যে তার ধারণা ছিল যে তার তৃণমূলে যে সংগঠন আছে সেই কারণে সে মেজরিটি পাবে, এবং এই পোস্টার বয় এবং পোস্টার গার্ল যারা আছে এরা এদের যে জনপ্রিয়তা আছে এরা একটা শক্তি হয়ে আসবে। আমাকে ওই প্রশ্নের উত্তর যদি আসে, জামাত ডেপুটি স্পিকার না নেওয়ার কারণে সংসদ অধিবেশনটা যে প্রাণবন্ত হওয়ার প্রাণ চাঞ্চল্য হওয়ার কথা সেটার দিকে কোনো ধরনের ঘাটতি হবে কি না, আপনি কি মনে করেন? এটা জামাতকে থোড়া কেয়ার করে কিনা? এটা অপোজিশনের উপর নির্ভর করে। ৯১ সাল থেকে গণতন্ত্রের নবযাত্রায় অপোজিশন ম্যাক্সিমামটা হচ্ছে যে সংসদ বয়কট বর্জন করেছে। এই সংস্কৃতি থেকে যে জামাত বেরিয়ে আসতে চায়, যে অপোজিশনরা, আমরাও করেছি, আওয়ামী লীগ আরও বেশি করেছে। তো এটা যদি আওয়ামী লীগ যদি এই জায়গা থেকে বেরিয়ে আসতে চায়, জামাত ইসলাম যদি এইখান থেকে বেরিয়ে আসতে চায় তাহলে এটা প্রাণবন্ত হবে, আর নইলে যা তাই হবে। আপনার কি মনে হয় বিএনপি আসলে জুলাই সনদ বাস্তবায়ন করবে? জুলাই সনদ সে যতটুকুন স্বাক্ষর করেছে ততটুকুন বাস্তবায়ন করবে। ডক্টর ইউনূসের যে জালিয়াতিপূর্ণ যে জুলাই সনদ, এটা বাস্তবায়ন করবে না। কিন্তু ডক্টর ইউনূস তো আপনাদের কথায় সবসময় রাজি হয়ে নির্বাচনে গেছে। গণভোট আপনারা দাবি করেছিলেন একই দিনে, নির্বাচনের দিন ভোট একই দিনে, সবগুলো তো বিএনপি। আবার কেউ কেউ বলে লন্ডন বৈঠকের পরে অনেক কিছু ডক্টর ইউনূস বিএনপির পক্ষে চলে গেছে। আমি আপনাকে বলি যে ডক্টর ইউনূস যেটা বিএনপির কথা মতো হয়নি। উনি একবার লাস্ট ডে পর্যন্ত ওনার কার্ডগুলি খেলেছেন, নির্বাচন প্রলম্বিত করা সবই করেছেন, বাট ওটা হয় নাই। এবং ওনার আইডিয়া মতো আপনি দেখেন ইলেকশনের আগে তিনি যে বক্তব্যটা দিয়েছেন যে তরুণদের একটি রাজনৈতিক দল আছে,
এদের মধ্যে অনেকেই নির্বাচিত হবে এবং মন্ত্রীও হবে। হবে। এরা নির্বাচিত হবে, মন্ত্রীও হবে, বলেছেন তো এটা। তো মন্ত্রী হওয়ার কি কোনো স্কোপ আছে? সরকারি না গেলে, মেজরিটি না পাইলে মন্ত্রী হওয়ার স্কোপ আছে? বিএনপি বানালে হবে? উনি তো তা বলেননি। এবং তিনি তার এই সন্তান এনসিপিকে তিনি জামাতের কোলে পাঠিয়েছেন। তাহলে উনি কোন দিকে ঝুঁকেছিলেন? ডক্টর ইউনূস এনসিপি কে জামাতের কাছে পাঠিয়েছেন। তো এইটা ডক্টর ইউনূস কোন দিকে ঝুঁকেছিলেন এটা এখান থেকে বোঝা যায় যে আমার সন্তানকে কার কুলে আমি নিরাপদ মনে করি। জি, সেই হিসেবে জামাতকে নিরাপদ মনে করেন। জামাতকে তিনি নিরাপদ মনে করেছেন তার সন্তানদের জন্য। জি, হাদি হত্যার আসামিদেরকে ভারতে ধরা হয়েছে, গ্রেফতার করা হয়েছে এমন একটা বিষয় বলা হচ্ছে। কিছু কিছু জায়গায় বলা হচ্ছে কেউ কেউ, বা যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগ, ভাইরালের এই যুগে কেউ কেউ বলছেন হাদি হত্যার বিচার নিয়ে জামায়াত এত বেশি আগ্রহী নয়, বা সে সাথে আপনাদের জোট এনসিপিও আগ্রহী নয়। বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। আমি একটু ছোট্ট করে, খুবই ছোট্ট করে, আপনার এই প্রশ্নে আসার আগে আপনি অনুমতি দিলে আমি একটু বিএনপি এবং জামাতের যে আপনার নতুন যে অভিযাত্রা, সংসদীয় অভিযাত্রা, এটা নিয়ে একটু কথা বলতে চাই ছোট করে, খুব ছোট করে। সেটি হলো, আমি বিশ্বাস করি যে ইতিপূর্বে অনেকগুলো গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয়ে এগুলো মুখ থুবড়ে পড়েছে, যেমন সবচেয়ে বড় ঘটনা 91। তবে আমরা আশা করি যে এবারে আওয়ামী লীগ আর বিএনপির যে রসায়নটা ছিল সরকার এবং বিরোধী দলের, এটাই তো ছিল। জামাত আর বিএনপি জামাতের রসায়নটা তা হবে না, এবং তার কিছু ইতিবাচক লক্ষণ আমরা দেখেছি। রসায়নটা বলতে কি? মানে রাজপথ উত্তাল করা। রাজপথ মানে যেমন 91-এর নির্বাচন হয়ে যাওয়ার পরে তো তৎকালীন বিরোধী দলের নেত্রী বলেছিলেন, সংসদে যাওয়ার আগে রাজপথ উত্তাল করা শুরু করেছে। আমি বলি, আপনাকে স্মরণ করে দিই, তৎকালীন বিরোধী দলের নেত্রী বলেছিলেন যে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেব না। বাট আমি বলবো যে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে কিন্তু রাজনীতির বিরোধিতা থাকবে, কিন্তু তার মধ্যে একটা পরিমিতি বোধ আছে, সৌজন্যতা আছে। উভয়ের সঙ্গে মত বিনিময় করছেন। বিশেষ না, যেমন ইফতার পার্টিতে সৌজন্যতা হয়েছে, পরস্পরের মধ্যে যে রাজনৈতিক সৌজন্যতা, এটা কিন্তু আসছে। এটা 5ই আগস্টের পর থেকে এটা আসছে, এটা অব্যাহত আছে। এবং যেমন সবচেয়ে বড় উদাহরণ হলো সরকারি দলের পক্ষ থেকে আগেই এই যে ডেপুটি স্পিকার, যেটা আমি অ্যাড্রেস করতে চাচ্ছি, যে এটা অফার করা হয়েছে, এটা ভালো। আবার জামাতও কিন্তু এই অফারটাকে তারা কিন্তু একটা কন্ডিশন, আমি মনে করি এটা ডিনাই করেনি। তারা বলেছে একটা হলিস্টিক অ্যাপ্রোচ চাচ্ছে জুলাই সনদের ব্যাপারে। মূল জায়গাটা হচ্ছে ওই জায়গাটা, জামাতের অবস্থাটা করবে, কিন্তু এটার অংশই তো ওইটা। জামাতের বক্তব্য আমি ততটুকু বুঝেছি, আমি জানি না আপনারা কিভাবে দেখছেন, আমি ততটুকু বুঝেছি এই ডেপুটি স্পিকারের অংশটা তো জুলাই সনদের ওই ফ্রেমওয়ার্কের মধ্যেই এটা আছে। সুতরাং আগে মূল জায়গাটা, যেহেতু এখানে একটা গ্যাপ আছে, বিএনপি কিন্তু গণভোট যেটা হয়েছে, গণভোটের রায় অনুযায়ী কিন্তু তারা দ্বিতীয় শপথটা গ্রহণ করেননি। এখানে একটা গ্যাপ আছে। এবং আগামী দিনে যদি রাজনীতির যদি কোনো উত্তাপ, যেটা বলছেন বিরোধী দলের দিক থেকে, না, আমি বলি যে সুইচটা অলরেডি সরকারি দলই টিপে রেখেছে। এখন এই সার্কিট কতটুকু কমপ্লিট হবে, এই উত্তাপ কতটুকু আসবে, এটা সরকারি দলের দ্বারাও কিন্তু নিয়ন্ত্রিত হবে। আমি মনে করি যে সুইচটা অন করেছে সরকারি দল এখানে। সেটা হচ্ছে যে গণভোট হয়েছে, বিএনপির যে প্রাপ্ত ভোট আর গণভোটটা কিন্তু তার চেয়ে বেশি, 1 কোটির কাছাকাছি বেশি, তাই না? তো সুতরাং জনগণের এই যে রায়, এই রায় অনুযায়ী একটা ভোট হয়েছে। এই ভোটের তো 2টা সত্তা, এই সত্তাকে তো অস্বীকার করতে পারে না। সুতরাং ওই জায়গাটাতে বিএনপি যেখানে ডিনাই করেছে শপথ দিতে, সুতরাং এই জায়গাটা আমি মনে করি যে সরকারি দলই একটা ক্রাইসিসের একটা বাটন অন করে রেখেছে। প্রশ্ন এটাও আছে যে জামাত সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার কারণে তাদের সংসদের শপথ অবৈধ হয়ে গেছে। আমার মনে হয় এটার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। কালকের পরে আমার মনে হয় ঘটনা প্রবাহগুলো আসবে। এখন আমি আসি হাদি হত্যার। আমি এই জায়গাটাও মনে করি এই জায়গায় অনেকগুলো মিস্ট্রি আছে। হাদি হত্যার ঘটনা থেকে শুরু করে এ পর্যন্ত, এবং আপনি ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশের প্রধান গোয়েন্দা সংস্থা ভারতে কিন্তু সস্ত্রীক ভ্রমণ করেছেন, সেখানে বৈঠক হয়েছে, সেটা আবার কিন্তু বিশেষ জায়গা থেকে কিন্তু প্রকাশ হয়েছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু টোটাল বিষয়টা একটা মিস্ট্রি আছে এর ভিতরে। সুতরাং এবং এটা তো আমাদের রাজনীতির জন্য কিন্তু খুবই একটা স্পর্শকাতর জায়গা। এটা কিন্তু সাধারণ কোনো হত্যাকাণ্ড ছিল না, গোটা দেশ কিন্তু একটা অন্য জায়গায় চলে গিয়েছিল। সুতরাং আমার মনে হয় এটাতে আপনি যেটা বললেন যে এই জায়গাটাতে হত্যাকাণ্ডের মোটিভ, প্রধান আসামি, তার সহযোগী গ্রেপ্তার হয়েছে,
এটা আসবে, এটার ভিতরে আরও হয়তো অনেক বিষয়গুলো আমাদের বেরিয়ে আসবে। তবে সেক্ষেত্রে রাষ্ট্রকে খুবই, কারণ এই জায়গাটাতে কিন্তু আপনি দেখবেন প্রথমে আসামিরা পলায়ন করেছে, একটা বিদেশি সংস্থা থেকে এটা ফাঁস হয়েছে, কেউ ডিনাই করেছে, তারপরে আবার বহুদিন পরে এটা এই জায়গাটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার। এই জায়গাগুলোর মধ্যে এত সরল ব্যাখ্যায় আমার মনে হয় এটা কাভার করবে না। সুতরাং হাদি হত্যার ব্যাপারে এত শর্টকাট আমাদের মনে হয় আগাম বিশ্লেষণ করাটা এটা যুক্তিসঙ্গত। জামায়াতের অবস্থান কি? না, জামাতের অবস্থান খুব পরিষ্কার। এই হত্যাকাণ্ডের ব্যাপারে তো আপনি তো নিশ্চয়ই জানেন যে জামাত, এনসিপি তারা তো এটার ব্যাপারে সবচেয়ে বেশি তারা তো এটা ভিকটিমের অংশ। তারা তো কোনো কথা বলতে দেখছি না। এটা ইনকিলাব মঞ্চ যেভাবে কথা বলছে না, ইনকিলাব মঞ্চের দিক থেকে আমি যতটুকু জানি যে ইনকিলাব মঞ্চের দিক থেকে কিন্তু তারা একটা দাবি জানিয়েছে, কারণ হত্যাকাণ্ডের পরপরই তারা বলেছিল যে হাদি হত্যাকাণ্ডের ব্যাপারে যা কর্মসূচি যা কিছু এটা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আসবে। কিন্তু আমি যতটুকু জানি জামাত, এনসিপি ইনকিলাব মঞ্চকে নৈতিকভাবে এবং সামগ্রিকভাবে সহায়তা করে যাচ্ছে, সমর্থন দিয়ে, এবং বিএনপি কিন্তু বিরোধিতা করেনি। বিএনপির ভূমিকাটা এখানে স্পষ্ট না, কিন্তু বিএনপি কিন্তু বিরোধিতা করেনি। একই প্রশ্ন যদি মোশাররফ হাদি হত্যার বিচার নিয়ে আপনারা স্পষ্ট করছেন না আপনাদের? আমি খুব স্পষ্ট, আমার আইডিয়া খুব স্পষ্ট। জি, যদি একটু বলতেন। হাদির বেড়ে ওঠার থেকে একবার গুলিবিদ্ধ হওয়া পর্যন্ত এবং মৃত্যু পর্যন্ত, দাফন পর্যন্ত, হাদির বেড়ে ওঠা থেকে দাফন পর্যন্ত এটি একটি সরকারি প্রকল্প। যেমন ধরুন হাদির ইনকিলাব মঞ্চের পেছনে যে বড় ইনভেস্টমেন্ট, এইটার সোর্স অফ মানি কেউ জানে না, 1 নাম্বার 2, হাদি যে বক্তব্যগুলি রাখছেন শুরু থেকে, ওইটা ছিঁড়াফাল, বিভিন্ন অঙ্গ ছিঁড়াফাল, এইগুলোর পরে আবার হাদি শেষের দিকে এসে বলছেন যে দেখবেন যে এইরকম বিএনপিকে ডুবাইতে যাইয়েন না, বিএনপি ডুবে গেলে ও আস্থার দেশ লয়ে ডুবে যাবে। 1 তো এই হাদি শেষে এটা যে মুষ্টির ভিতরে থাকার কথা ছিল, যে প্রকল্পের অধীনে, যে আসপেক্টের অধীনে যে এটাকে ফেলেপুষে বড় করা হচ্ছিল, মোটা তাজাকরণ হচ্ছিল, এইটা হাতের মুঠায় যখন থাকছে না তখন এটাকে মেরে ফেলা হচ্ছে। মানে এটা কাদের হাত? আমি বলছি এটা প্রকল্পের অংশ আর কি। তো অন্তর্বর্তী সরকারের মেরে ফেলা হলো, এবং মেরে ফেলা যারা বলছে আমরা আছি লাখো ভাই, হাদি তোমায় ভুলি নাই, 10 জন থাকলেই তো এই 2 জন, হাদির সাথে লাখো না, 100 না, 10 জন থাকলেই তো এরা এই খুনিরা মেরে যেতে পারে না। 1 নাম্বার 2 হচ্ছে যে হাদি গুলিবিদ্ধ হওয়ার আধা ঘন্টার মধ্যে বলা হলো যে তোমরা সবাই শাহজাহানপুরের দিকে এগোও, বুলডোজার নিয়ে এগোও। একজন মানুষকে, মির্জা আব্বাসকে টার্গেট করার চেষ্টা করা হয়েছে। তারপরে দেখুন হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে বলা হচ্ছিল যে বিভিন্ন ছাত্র সংগঠন, যেমন জামায়াত ইসলামের ছাত্র সংগঠন জাহাঙ্গীরনগর, রাজশাহীর, এরা বলতেছিলেন উমুক উমুক প্রতিষ্ঠানকে ঘুরাইয়ে দেওয়া হবে হাদির যদি কোনো কিছু হয়ে যায়, হাদির যদি কোনো কিছু হয়ে যায় রুশ কিয়ামত ঘটায় দেব। এরপরে কি সরকার কোনো নিয়েছে, মেজার নিয়েছে? নো। এই প্রথম আলো গুড়িয়ে দেওয়া হচ্ছে, ওই ডেইলি স্টার পুরানো হচ্ছে, ছায়া নট উদিচি এগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে। সরকার বলছে আমরা দুঃখ প্রকাশ করছি, প্রতিবাদ করছি, ফোনে দুঃখ প্রকাশ করেছি। তো এগুলো হচ্ছে যে এগুলো সব সরকার ইচ্ছায় হয়েছে। তো এই জন্য আমি বলছি যে এইটা সরকারের একটা পুরো প্রকল্পের অধীনে। যেমন ধরুন আমরা একটা গরু কীভাবে মোটা তাজা করি কুরবানির আগে, এরপর নির্দিষ্ট দিনে এটাকে কুরবানি দিয়ে দিই। তো হাদি এইখানে একটা শিকার, হাদি একটা চক্রান্তের শিকার। কারণ হাদির শেষের দিকের যে বক্তব্যটা, এইটা সরকারের সাথেও যাচ্ছিল না, হাদিকে যারা সাপোর্ট করছিল তাদের সাথেও যাচ্ছিল না। কথা বুঝতে পারছেন? তো হাদি জিয়াউর রহমানকে বলতেছেন শেষের দিকে যে উনি আমার প্রেরণা, উনি হাঁটতে হাঁটতে কি পায়ে ফুলে যায়, পায়ে ব্যথা হয়, এটা আমি অনুভব করি, আমাকে জিয়াউর রহমান আমার প্রেরণা। তো এইগুলো তো বলার জন্য তো জিয়াউর রহমানের গুণগান গাওয়ার জন্য, খালেদা জিয়ার গুণগান গাওয়ার জন্য তো হাদিকে পেলে বসে বড় করা হয় নাই। তো হাদির এই জন্য আমি আপনি বলছি হাদির পুরোটা একটা প্রকল্প। এই প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর কে, এই প্রকল্পের সাথে বাস্তবায়নকারী কারা, এই সবগুলি আমি চাই বের হোক।
আপনি এবং কাউকে সন্দেহ করেন? আমার শেষ কথা হচ্ছে দেখুন, হাদির যাদেরকে চাকরি দেওয়া হলো, আমার ফ্যামিলি বলতে ফার্স্ট ফ্যামিলি বুঝায় কে? আমার স্ত্রী সন্তান। হাদির স্ত্রী সন্তানকে কিছু দেওয়া হয় না, হাদির ভাইকে দেওয়া হয়। হাদির ভাইকে চাকরি দেওয়া হয় না, হাদির ভাইকে চাকরি দেওয়া হয় লন্ডনে। তো এই জন্য আমি আপনাকে বলছি, স্ত্রীকে কোটি টাকার ফ্লাইট দিছে। হ্যাঁ, হাদির স্ত্রীকে কোটি টাকার ফ্ল্যাট দেওয়া হচ্ছে। এখন আচ্ছা, আমি একটা শেষ একটা কথা বলি, হাদি কি নূর হোসেন যে মিছিল করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে? নো, হাদি জাস্ট একজন আততায়ীর হাতে মৃত্যুবরণ করেছে। তো আমরা যত আততায়ীর হাতে মৃত্যুবরণ করে রাজনৈতিক কর্মী, এদের সবাইকে কোটি টাকার ফ্ল্যাট দিবেন আর ওর ভাইকে ইউকেতে আমেরিকায় চাকরি দিবেন? সরকার দেয়? অন্যায় হয়েছে কিনা? সরকার দেয় কিনা? অন্যায় হয় নাই, দেয় কিনা? শামসুল আলম মিলনের ইয়াকে দেওয়া হয়েছে কিনা বলেন? 87-90 যে আরশাদের পতনের পূর্বে। তো এইগুলি সবগুলো দেখবেন সাধারণ প্রকৃত যে ঘটনা বলি এইগুলোর সাথে যায় না, ন্যাচারাল না, এটা একটু সুপার ন্যাচারাল। আপনি কি এটা মনে করেন হাতি হত্যাকাণ্ডের সাথে নতুন কেউ জড়িত হবে এমন কিছু মানে মনে করেন কিনা? সারা দেশ জুড়ে মানুষ খুশি হয়েছে, স্বস্তির নিঃশ্বাস ফেলছে, হাদির খুনিরা ধরা পড়েছে। কিন্তু একটি দলের ছেলেরা বলছে হাদির হত্যাকারীদেরকে দিয়ে যদি আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা বলানো হয়, হাসনাত বলেছেন, তো আরেকটা গণ অভ্যুত্থান নেমে আসবে। কোন উচ্চাস আছে দেখছেন? জি, আমি যদি এইভাবে একটা প্রশ্ন করি, এই বিএনপির আমলে হাদি হত্যার ন্যায় বিচার পাবে কিনা তার পরিবার? আমি মনে করি হাদি হত্যার ন্যায্য একটি বিচার হওয়া, জেনুইন একটি বিচার হওয়া উচিত। যতটুকুন দ্রুত উচিত ততটুকুন দ্রুত যেন হয়। জি, জনাব আব্দুল আজিজ, আমরা বিগত 17 বছর তাদের শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছিলাম শিবির ট্যাগ দিয়ে ছাত্রদল ট্যাগ দিয়ে তাদেরকে নির্যাতন করা এবং কি মেরে ফেলা, এই ঘটনাগুলো আমরা দেখেছি বিগত 17 বছর। দু একদিন আগে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে তার উপর নির্যাতন, তাকে মেরে একেবারে তার রক্তাক্ত অবস্থা করে দেওয়া। আবার বিগত 17 বছর পর আবার ট্যাগ দিয়ে মানুষ মারার মতো বা মানুষকে নির্যাতন করার মতো পরিবেশ সৃষ্টি হলো কেন? আর এভাবে যদি ট্যাগ দিয়ে মানুষ মারার বিষয়টা যদি জায়েজ হয়ে যায়, আমরা তখন বলতাম শিবির মারা জায়েজ বা ছাত্রদল মারা জায়েজ, এখন কি ছাত্রলীগ মারাকে জায়েজ বলতে চাই সরকার? না, অবশ্যই সেটা নয়, সেটা হওয়া উচিত না। ট্যাগ আপনি তখনই বলবেন যেটা সে নয়, সেই অপবাদটা যখন আপনি তাকে দেবেন। কিন্তু আমি যদি ভুল না বলে থাকি, আপনি যেটা মিন করেছেন তারা সম্ভবত 7ই মার্চের ভাষণকে কেন্দ্র করে কর্মসূচিতে, সুতরাং ট্যাগ নয়, এটা ট্যাগ নয়। এবং তারা ছাত্রলীগ, হ্যাঁ তারা ছাত্রলীগ এবং না আমি তো অবশ্যই বলেছি অবশ্যই নয়। এবং সেই জায়গাগুলো, এবং আমি যতটুকু জানি আপনি যেভাবে মেরে ফেলতে হবে নয়, আমি যতটুকু জানি তাদেরকে ধরে নিয়ে আইন শৃঙ্খলা, যেহেতু টিল সেই দলটা কিন্তু রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ আছে। সুতরাং আমি মনে করি আপনি যেভাবে উপস্থাপন করেছেন বিষয়টা এরকম নয়। আমি একটু হাদিকে নিয়ে কথা বলতে চাই। দেখেন, বাংলাদেশের রাজনীতিতে অতীতে বড় বড় হত্যাকাণ্ড নিয়ে কিন্তু অনেক কাঠামো, অনেক প্রকল্পের কথা বললেন ভাই। যেমন 21শে আগস্টের গ্রেনেড হত্যা নিয়ে কিন্তু অনেক কল্পকাহিনী তৈরি হয়েছে, তাই না? আজকের প্রধানমন্ত্রীকেও তো সেই 21শে আগস্টের গ্রেনেডের সঙ্গে মুফতি হান্নানকে জড়িয়ে করা হয়েছে, তাই না? সত্য অবশেষে তো ভাই প্রকাশিত হয়, তাই না? কিন্তু আমি খুব দুঃখ পেয়েছি আমার ভাই হাদিকে নিয়ে যে শব্দগুলো ব্যবহার করলেন। হাদি সেই ব্যক্তি, আমি বলবো বাংলাদেশের ইতিহাসে, শুধু আমাদের জানা ইতিহাস না, এরকমভাবে উৎসর্গিত একটা বিপ্লবী। ওনাকে বলা হচ্ছে এই সরকার, কোন সরকার? সে তো 5ই আগস্টের একটা আইকনিক ফিগার, এই বিপ্লবের আইকনিক ফিগার, তার সেই কাহিনীগুলা। এবং আমার কাছে মনে হয় যে সামনে নাহিদ আসিফরা ছিল, কিন্তু হাদির নামটা ওই সময়ে কিন্তু ওইভাবে আসেনি। কিন্তু আপনি যদি ওই রামপুরা থেকে শুরু করে আপনি যদি ওই অঞ্চলটাতে দেখেন, মানে এ ছেলেটা তো প্রচণ্ডভাবে, এবং শুধু তাই নয়, সব কিছু মিলিয়ে আমি বলবো আমাদের দেশের জানা অজানা ইতিহাসের একটা অন্যতম বিপ্লবের যে চরিত্রটা, হাদি হচ্ছে সেই চরিত্র। এই চরিত্রকে যদি কেউ কলুষিত করতে চান, এটা টিকবে না। না, যেভাবে আমার ভাই যেভাবে হাদির চরিত্রকে এটা প্রকল্প, এটা একটা কৃত্রিম বিষয় না। আমি খুবই আমি স্পষ্টভাবে আমি বলছি, আমি যতটুকু আমার জানার সুযোগ হয়েছে সেটা হচ্ছে যে হাদি, আমি
আর আমার আগের কথাটাকে লিঙ্ক করে বলি, এটার মধ্যে অনেক মিস্ট্রি আছে। এটার জন্য তাড়াহুড়ো করে আমি ভাইয়ের মতো স্ট্রেট কাট আমি কিন্তু কোনো দিকে ইঙ্গিত করতে চাই না। তবে এটা সত্য, আমি ওনার শেষ কথার সাথে একমত যে এটাকে খুবই খুবই গ্রহণযোগ্য এবং বিচার যেভাবে প্রয়োজন সেভাবে হওয়া উচিত। কিন্তু আমি আমার আগের বর্ণনায় বলেছি, হাদির এই যেভাবে হাদির খুনিরা গ্রেপ্তার হয়েছে যেভাবে, এবং তার সাথে অন্যান্য ঘটনা, এই ঘটনাগুলোকে কিন্তু আনুপঙ্খিক আমাদের কাছে তথ্যগুলো আসতে হবে। এবং এজন্য আমি এখনই আমি মনে করি না যে এটার জন্য আমাদের মূল্যায়ন করার যথেষ্ট সময় আছে। কিন্তু আমি একটা বিষয় ভাইকে বলবো যে দেখেন, বাংলাদেশের ইতিহাসে মানুষের সর্বময় শ্রদ্ধা আবেগ এক জিয়াউর রহমানের, আমি তখন কিন্তু কলেজ স্টুডেন্ট, আমি জিয়াউর রহমানের মৃত্যুর পরে দেখেছি তারা কিন্তু দলের বাইরে মানুষের হয়ে গিয়েছেন। খালেদা জিয়াকে দেখেছি, কিন্তু রাষ্ট্রের কোনো পদ পদবি ছাড়া হাদির মৃত্যু কিন্তু এদেশের তরুণ থেকে ছোট ছোট বাচ্চা, আপনি বলছেন ভাই এটা প্রকল্প, এটা কি, এটা মেনে নেওয়া যায় না। হাদি এটা কোনো প্রকল্প না। হাদিরা কিন্তু যুগে যুগে আলোকবর্তিকা হয়ে জাতির সামনে আবির্ভূত হয়। হাদি হচ্ছে সেই চরিত্র। হাদি কোন সমাজ থেকে উঠে আসছে? হাদি কিন্তু কোনো প্রকল্পের সৃষ্টি এভাবে হয় না, যেভাবে তার ছোট থেকে তার শেষ জীবন পর্যন্ত, এমনকি মৃত্যুর ঘ্রাণ সে পাচ্ছিল। আমার বিচারটা ভাই কইরেন, তার কতগুলা মৃত্যুর কিন্তু হুমকি তার কাছে আসছিল, তার সঙ্গীদেরকে সে বলছিল। সুতরাং আমি বলি যে এভাবে হাদির চরিত্রকে আমি অবশ্যই আমি শ্রদ্ধাশীল যে হাদির চরিত্রটাকে আমরা কিন্তু এভাবে আমরা যেন মূল্যায়ন না করি। হাদি আমাদের জাতির সম্পদ। হাদিকে আমাদেরকে সম্মানের সাথে তার বিচারটা চাইতে হবে, ন্যায় বিচারটা চাইতে হবে। জি, ধন্যবাদ আব্দুল আজিজ। আমার কাছে সময় খুবই কম, যদি মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে একটু যেতে চাই। নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপির মুখ্য সমন্বয়ক, তিনি বলেছেন 10 মার্চ সন্ধ্যায় রাজশাহী টিটিসি মাঠে এনসিপির বিভাগীয় ইফতার অনুষ্ঠানে তিনি বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পায়নি, প্রধানমন্ত্রী তারেক রহমানও স্বৈরতন্ত্রের পথে হাঁটছেন বলে অভিযোগ করেছেন তিনি বলেছেন, দেশ স্বৈরতন্ত্রের পক্ষে গেলে আরেকটি বিপ্লব হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি মুখ খুললেই এটা দুর্গন্ধ বের হয়, এই জন্য এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। তো আমি আপনাকে বলি যে ধরুন, আমি আজকে বলি তারেক রহমান যে পজিটিভ বাংলাদেশের দিকে হাঁটছেন, সেটা হলো যে আপনি দেখবেন জিয়াউর রহমান 1978 সালে যে ইরিধান স্টার্ট করেছিলেন, এরপরে হাওড় অঞ্চলে মানুষের জীবনযাত্রার একটা নতুন পরিবর্তন আসে। জিয়াউর রহমান তখন বলছিলেন আমাদের খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এবং ওনার শাসনামলের শেষ দিকে গিন্নিতে 1 লক্ষ টন চাল রফতানিও করেছিলেন প্রতীকীভাবে। যে 10 লক্ষ টন খাদ্যশস্যের ঘাটতির কারণে 1974 সালে আমাদের প্রায় হাজার হাজার লোক মারা যায়। তো সেইখানে জিয়াউর রহমানের সময়, এখন তো আমরা 7 কোটি 8 কোটির মানুষের জায়গায় 8 কোটি মানুষের আজকে 18 কোটি, তাও তো খাদ্য সংস্থান হচ্ছে। তো ওই সময় যে জিয়াউর রহমান যে বলছিলেন যে খাদ্য উৎপাদন দ্বিগুণ করবেন, এইটাই নিয়ে অনেকে হাসাহাসি করতো, খাদ্য উৎপাদন দ্বিগুণ কীভাবে করে। এখন খাদ্য উৎপাদন 3 গুণ আছে ওই সময় থেকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দেশনীতি এবং খালেদা জিয়া দেখবেন যে উনি যখন ক্ষমতায় আসেন 91 সালে উনি 5,000 টাকা কৃষি ঋণ মওকুফ করে দিয়েছিলেন। 5,000 টাকা কৃষি ঋণ মওকুফ করার জন্য 20,000 কোটি টাকা, ওই সময় আমাদের জাতীয় বাজেট ছিল মাত্র 60,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা রাষ্ট্রকে গুনতে হয়েছিল। এতে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া তাদের বর্ণাঢ্য নেতৃত্বের কথা তৃতীয় আসেন। জি, তারেক রহমান বলেছেন যে আমাদের প্রান্তিক কৃষকরা যারা 10,000 কোটি টাকা, 10,000 টাকা, শুধুমাত্র 10,000 টাকা ঋণ নিয়েছেন প্রান্তিক কৃষক, এরা তো নিশ্চয়ই দরিদ্র কৃষক, 10,000 টাকা ঋণ, তো তাদের কৃষি ঋণটা মওকুফ, এর জন্য প্রায় 1.5 লক্ষ কোটি টাকা গুনতে হবে রাষ্ট্রকে। তো আমি মনে করি যে জিয়াউর রহমান, খালেদা জিয়ার পথ ধরে তারেক রহমান যেভাবে এগুচ্ছেন আমাদের প্রান্তিক মানুষের জন্য কৃষকের এবং ফ্যামিলি কার্ড যে উদ্বোধন করছেন, কৃষি কার্ডের কথা বলেছেন, আমি মনে করি তারেক রহমান একটা পজিটিভ বাংলাদেশ সে উত্তরণের দিকে তিনি হাঁটছেন, এবং বাংলাদেশ তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। কিন্তু আপনি কি বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে তোরা কেয়ার করেন বা তার মুখের গন্ধ কি কারণে, কেন আলোচনা করেন? তিনি তো গণ অভ্যুত্থানের নেতা, তাদের কি অস্বীকার করার সুযোগ আছে? গণ অভ্যুত্থানের নেতা ভাই, গণ অভ্যুত্থানে আমি আপনাকে বলছি যে আমার ভাই বলেছেন
আমি তো 5 তারিখ থেকে আগস্টের, আমি জুলাই মাসে 18 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, 4 তারিখ পর্যন্ত, 5 তারিখে কোনো শো আমি ছিল না, 4 তারিখ রাত পর্যন্ত লাস্ট এসএটিভিতে প্রতিদিন প্রায় শো করেছে। তো যাই সেটা কেমনে করেছে সেটা অন্য কথা, কিন্তু আমি 5 তারিখে পর্যন্ত, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ পর্যন্ত আমি হাদিকে দেখি নাই। আমি হাদির উত্থান দেখছি প্রথম 12ই আগস্ট, একটা ইনকিলাব মঞ্চ, যে ছাত্রদের একটি আলাদা নতুন সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র থেকে বেরিয়ে আরেকটি সংগঠন করেছেন, নাম হলো ইনকিলাব মঞ্চ। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এটা যেভাবে বলা হচ্ছে, আমি বলছি এটা প্রমাণিত হবে একদিন। হাদি এটা সরকারি পৃষ্ঠপোষকতায় এটা একবার তার 12ই আগস্ট থেকে একবারে 12ই ডিসেম্বর, 12ই আগস্ট 1924 থেকে 12ই ডিসেম্বর 2024 থেকে 12ই ডিসেম্বর 2025 পর্যন্ত এই সময়টা পুরোটাই একটা সরকারি লক্ষ লক্ষ মানুষের জানাজা, লক্ষ লক্ষ মানুষের জানাজা আপনার যদি মন্ত্রীরা, আপনার প্রধান উপদেষ্টা বারবার যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, তো এটা হয়। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক, আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম। আজকের আলোচনায় যারা ছিলেন, মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা ও শিক্ষক ছিলেন, সৈয়দ আব্দুল আজিজ, শিক্ষাবিদ ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনায় অংশ নেবার জন্য, সময় দেবার জন্য। সেই সাথে দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আজকের এই অনুষ্ঠান দেখবার জন্য, উপভোগ করবার জন্য আপনাদের প্রাণঢাল অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাই। আগামীকাল একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।